বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ পাঠ করছি কাজী আব্দুল ওদুদ এর লেখা পণ্ডিত সাহেব। বন্ধুরা বললেন, এত কাছে এবার সাহিত্য সম্মেলন হচ্ছে, চলো দেখে আসা যাক। আমি বললাম, কি সেখানে হবে তার কল্পনা করা তোমাদের পক্ষে এতই কি শক্ত? তারা বললেন, রাখো তোমার কুড়ামি, এবার যেতেই হবে, তৈরি হও। নির্দিষ্ট দিনে মুন্সিগঞ্জ অভিমুখে রওনা হওয়া গেল। যাচ্ছিলাম আমরা বঙ্গীয় সাহিত্য সম্মেলনে বটে, কিন্তু সেদিন আমাদের সত্যিকার ব্যাপার ছিল নিরুদ্দেশ ভ্রমণ। গন্তব্যস্থানে পৌঁছে গেল। আমাদের বাস নির্দিষ্ট হলো শহরের কিছু বাইরে, মাঠের মাঝখানে এক দালানে। চারিদিকেই খোলা মাঠ। পূব দিকে কিছু দূরে প্রবাহিত হচ্ছে পদ্মা অভিসারী এক খাল। দূরে কৃষক পল্লী, শুধু সবুজ গাছের ভিড়। চষা পরিপাটি মাঠে শোভা পাচ্ছে চারা ধান গাছ। মনে মনে খুশি হয়ে ভাবলাম, আমাদের এবারকার নিরুদ্দেশ ভ্রমণের উপর বিধাতার সুন্দর হস্তের আশীর্বাদ বর্ষিত হচ্ছে দেখতে পাচ্ছি। যথাসময়ে সম্মেলনে উপস্থিত হওয়া গেল। যথাবিহিত অভিনন্দন আপ্যায়ন সুনিষ্পন্ন হল। সাহিত্য মহারথী বৃন্দ একে একে তাদের অভিভাষণ পাঠ করে চললেন। যখন সেখানে করতালির প্রয়োজন, গল্প আর ধূমপান ক্ষণকালের জন্য বন্ধ করে তা সমাধা করে শ্রোতমণ্ডলী নিজেদের সমঝদারির পরিচয় দিলেন। বাংলা সাহিত্যের উৎপত্তি, তার বর্তমান অবস্থা, তার ভবিষ্যৎ, তার চমৎকারিত্ব, তার ত্রুটি, বাঙালির জাতীয় জীবনের দুর্বলতা, তার ভবিষ্যৎ কর্তব্য ইত্যাদি বিষয়ে বহু মন্তব্য শ্রবণ করবার সৌভাগ্য আমাদের হলো। তার রাত্রে ফিরে এসে গ্রাম্য বাবুচির বিশুদ্ধ ঘৃতের পোলাও, টাটকা মুরগির কোরমা আর রামপালি কলা উদরগস্ত করে ভলেন্টিয়ারদের ভূষাই প্রশংসা করলাম। আর মনে মনে ভাবলাম, যাক, আমাদের এবারকার নিরুদ্দেশ ভ্রমণের রস কিছুতেই গেজে যাবে না এমন আশা করতে পারি। জ্যোৎস্না আলোকিত মাঠের মাঝখানে এই ঘরটিতে বহু রাত পর্যন্ত দরজা জানালা খুলে রেখে শেষে ঘুমিয়ে পড়া গেল। গানের শব্দে সকালে ঘুম ভেঙে গেলে দেখি পাশের বিছানায় বসে এক বন্ধু ভৈরবী ললিত মিশানো একটি গান গাচ্ছেন। আমার পানে চেয়ে তিনি হাসলেন, আমিও হাসলাম। পাশে চাইতেই দেখলাম একজন গ্রাম্য মুসল্লি গোছের লোক ওধারের চেয়ারে বসে আমারই দিকে চেয়ে আছেন। তিনি আদাব করলেন, আমি আদাব করলাম। কালো স্বাস্থ্য সমন্বিত জোয়ান চেহারা তার, মুখে অনম্য ঝাঁকড়া দাড়ি, কালো পুরু উষ্ঠের উপর শক্ত গোঁফ খাটো করে ছাটা, চোখ দুটো ছোট, তাতে যে দৃষ্টি তাতে যথেষ্ট উজ্জ্বল্য। তব্বন পরা লম্বা নীল কুর্তা গায়ে এই বলিষ্ঠ ব্যক্তি বিনীতভাবে আমার বিছানার একপাশে এসে বসলেন। তার বাঁ হাতে কয়েকখানি খাতা, একখানি খুলে আমার সামনে রেখে বললেন, এক নতুন পদ্ধতিতে আমি এই বইখানি লিখেছি, মেহেরবানি করে একটু পড়ে দেখুন। কিছু সন্দিগ্ধ চিত্তে খাতাখানি হাতে তুলে পাতা উল্টিয়ে উল্টিয়ে এখানে ওখানে দেখতে লাগলাম। দু এক জায়গায় লেখার যে বাঁধনি চোখে পড়ল, তাতে কিছু বিস্ময় বোধ হলো। তাকে বললাম, আপনি পড়ুন, আমি শুনি। তিনি পড়তে লাগলেন। প্রথম শিক্ষার্থী ছেলে মেয়েদের কি করে মুখে মুখে বানান শিক্ষা দেওয়া যেতে পারে সে সম্বন্ধে আলোচনা করেছেন। এর যে ভূমিকা তিনি পড়লেন তার কয়েকটি কথা এই: যে পথ দুর্গম চেষ্টা করে সে পথকে সুগম করা যায়, যা জটিল তাও চেষ্টা করে আয়ত্ত করা যায়, আর তা আয়ত্ত করবার সহজ পথ নির্দেশ করা যায়। তবে কেন সরলমতি শিশুদের মনে ভীতি অথবা অরুচি উৎপাদন না করে তাদের মাতৃভাষায় বর্ণবিন্যাস স্বাভাবিকভাবে শিক্ষা দেওয়া যাবে না? আমার আন্তরিক প্রশংসার অবধি ছিল না। মাঝে মাঝে অত্যন্ত বিস্মিত হয়ে লক্ষ্য করছিলাম, সত্যান্বেষীর পক্ষে অবশ্যলভ্য যে বিজ্ঞান দৃষ্টি, এই অল্প শিক্ষিত গ্রাম্য লোকটির পক্ষেও তা কি অদ্ভুতভাবে সম্ভবপর হয়েছে। পড়া শেষ হলে তাকে সাধুবাদ প্রদানের কার্পণ্য করতে পারলাম না। তিনি বললেন, এটি প্রকাশ করতে তিনি ইচ্ছুক, কিন্তু তার মতো নগণ্য ব্যক্তির আদর কি স্কুল কর্তৃপক্ষেরা করবেন? আমি বললাম, এ ব্যাপারে আমারও ক্ষমতা তারই মতো।
তবে অন্য কোনো উপায়ে যদি আমার দ্বারা কোনো কাজ হয় তা তো নিশ্চয়ই করব। লোকটির সঙ্গে আলাপের গাঢ়ত্ব সহজে সম্ভবপর হলো। অতি অল্পক্ষণ কথাবার্তার পরেই তার দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট কথা জিজ্ঞেস করতে পারলাম। সহজভাবে তিনিও সে সমস্তের উত্তর দিলেন। তিনি গ্রামের পাঠশালার শিক্ষক, বহুকাল পর্যন্ত গ্রামের খতিব ছিলেন। কোনোরকম দিন গুজরান হয়, অর্থাৎ বাংলার মুসলমানদের হাজার করা 999 জনের যে রকমের হয়। আমাদের আলাপ এগিয়ে চলল। শেষে এমন একটা জীবনের ছাপ আমাদের চিত্তপটে মুদ্রিত হলো যা গ্রাম্য পণ্ডিতের নয়, কবিযশ প্রার্থীরও নয়, যার প্রত্যাশা এবারকার নিরুদ্দেশ যাত্রার প্রারম্ভে স্বপ্নেও মনে স্থান দিতে পারেনি। পণ্ডিত সাহেব একে একে তার 15 বৎসরের শিক্ষকতার কথা আমাকে বললেন। গ্রামের লোকেরা তার প্রতি সদয় নয়। তার স্কুলের ছাত্ররা প্রায় বৃত্তি পায়। স্কুল পরিদর্শকরা তার খুবই প্রশংসা করেন। এ সমস্ত আর গ্রামের লোকদের চোখে সহ্য হয় না। আমি বললাম, তা শিক্ষকতা তো আর সকলে করে না যে প্রশংসা পাবে। তিনি বললেন, সে চেষ্টা কি আর তারা করেনি? কিন্তু স্কুল খুলে কদিন চালাবার ক্ষমতা তাদের আছে? 2বার খুব তোড়জোড়ে 2 স্কুল খুলেছিল। তাদের স্কুল আর কদিন চলতে পারে? ছাত্রদের পড়ানো হয় না, তারা পাশ করতে পারে না। তারা পালিয়ে শেষে আবার আমার স্কুলে এসে ভর্তি হলো। হেসে বললেন, পেটে বিদ্যে বুদ্ধি কিছু থাকলে তো স্কুল চালাতে পারবে। দিল খোলা এই হাসি, তবে এর পর্দার বিদ্রুপের বিষ আর ব্যর্থতার প্রতিঘাত। গ্রামবাসীদের সঙ্গে তার মনোমালিন্যের প্রকৃত কারণ কিছু অনুমান করতে পারলাম। তবু বললাম, এ তো আড়াআড়ির কথা। কি নিয়ে এদের সঙ্গে আপনার মনোমালিন্যের সূত্রপাত, যাতে তারা ভিন্ন স্কুল খুলেছিলেন? তিনি বললেন, তারা গ্রামের মাতব্বর, তাদের দলাদলিতে আমি সায় দেইনি। আমাকে প্রকারান্তরে মিথ্যা সাক্ষী দিতে বলে। তা আমি দেব কেন? এসব নিয়েই আমার সঙ্গে বিরোধ। সে বহু কথা। একবার এক মাতব্বরের ছেলে ইদ্যত পার না হতেই এক বিধবাকে নিকে করতে পাগল হয়ে উঠল। মোড়ল আমাকে নিকে পুড়িয়ে দিতে বললে। আমি বললাম, সরার বিরুদ্ধে কাজ আমি পারবো না। এ নিয়ে মোড়ল আমার উপর মহাক্ষেপা। এই সবল মেরুদণ্ড সম্পন্ন আত্মাভিমানী গ্রাম্য পণ্ডিতের প্রতি এক আন্তরিক স্নেহ আর সহানুভূতিতে আমার হৃদয় ভরে উঠল। একধার থেকে তিনি গ্রামবাসীদের সাধ্য করে চলেছিলেন। এরা লোক দেখিয়ে নামাজ পড়ে, পরের অনিষ্ট আর নিজের স্বার্থসিদ্ধির দিকেই এদের মন। এরা নামে মাত্র মুসলমান, কাজে একদম পশু। ইত্যাকার বচনে তাদের সব বিস্তৃত পরিচয় দিচ্ছিলেন। হাসি মুখে তার সমস্ত কথাই শুনছিলাম আর ভাবছিলাম, মুকুলিত আম গাছ তার উগ্র গন্ধে কেন 10 দিক আন্দোলিত করে তোলে, আর তার পাশে শেওড়া গাছ কেন শ্রীহীন চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে। এ তত্ত্বের তাৎপর্য গ্রহণ তোমার জন্যে নয়। শেষে পণ্ডিত বললেন, এরা যে কি শক্ত জাহেল তা আপনি কল্পনাও করতে পারবেন না। কতকগুলো মেয়েও আমার কাছে কোরআন শরীফ পড়ে। তারই ভিতরে একটি মেয়ে কি নেক খসলত আর পড়াশোনায় দক্ষ হয়েছিলেন। কোরআন শরীফ পাঠ খতম করেছিল। উর্দু মেফতাহুল জান্নাত শেষ করেছিল। বাংলা নিম্ন প্রাইমারি পর্যন্ত পড়েছিল। কিন্তু সাহিত্যে উচ্চ প্রাইমারি ক্লাসের ছাত্ররাও তার কাছে কিছু নয়। আর কি তার হাতের লেখা? স্কুল সাব ইন্সপেক্টর বলেছিলেন, এই পর্যন্ত নিম্ন প্রাইমারির কোনো ছাত্রছাত্রীর লেখাই তিনি এত সুন্দর দেখেননি। এই জাহেলরা আমাকে জব্দ করবার জন্য তাকেই বিয়ে দিল এক অকাট মূর্খের সঙ্গে। তার কণ্ঠ ভারী হয়ে এলো। মুখ ফিরিয়ে জামার আস্তিনে তিনি চোখ মুছলেন। আমি স্তব্ধ হয়ে ক্ষণকাল তার মুখের পানে চেয়ে রইলাম। শেষে ধীরে ধীরে বললাম, তা মেয়েটির বাপ মা? তিনি বললেন, বেশি টাকা তারা পেলে আর তারা কি দেখবে? ও দূরে বসা আমার এক ইতিহাসজ্ঞ বন্ধু আমাদের কথাবার্তা শুনছিলেন। তিনি বললেন, যারা অগ্রবর্তী চিরকালই তাদের কষ্ট ভোগ করতে হয়। প্যাস্টালজি যখন তার নব উদ্ভাবিত
পদ্ধতি অনুসারে শিশুর শিক্ষা বিধানে অগ্রসর হলেন, অভিভাবকরা তার কাছে সন্তান পাঠাতে পর্যন্ত রাজি হলেন না। রাস্তার বেওয়ারিশ ছেলেদের নিয়ে প্রথমে তার নতুন ধরনের শিক্ষা চলল। কিন্তু হায়, এর কি কোনো সান্ত্বনা আছে? নীরবে বসে তার বলিষ্ঠ বেদনামাখা চিত্তের উত্তাপ আর জ্বালা অনুভব করতে চেষ্টা করছিলাম। ইচ্ছে হচ্ছিল বলি, আপনার যে দুঃখ তা বহনের সৌভাগ্য থেকে বঞ্চিত বলেই তো বাংলার মুসলমান আজ হতভাগ্য। তা আর সাহস হলো না। কথাটা তার কাছে হেয়ালের মতো শোনাবার সম্ভাবনাই বেশি। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে তাকে জয়ী হতে হবে। শেষে এই সব বলে তাকে বিদায় দিলাম। সম্মেলনের বৈঠক 2 দিনের জায়গায় 3 দিন হলো। সুখাদ্য, সুআলাপ, গান, জ্যোৎস্না উদ্ভাসিত মাঠে, বাসের রোমাঞ্চ তেমনই চলল। কিন্তু সেদিনের সমস্ত সুখস্মৃতির পুষ্পদলের মাঝখানে কাঁচা নবীন ফলের মতো জেগে রয়েছে এই গ্রাম্য শিক্ষকের স্মৃতি, যেখানে আলাপের দিনের অবসানে রাত্রে সেই মাঠের ভিতরকার দালানে পায়চারি করতে করতে দূরে গ্রামের পানে চেয়ে ভাবছিলাম তার কথা। মূঢ়, গতানুগতিক, সর্বপ্রকারের দরিদ্র গ্রামবাসীদের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কিছু উগ্র, আত্মাভিমানী, ন্যায়নিষ্ঠ, উচ্চ জীবনের আগ্নেয় আকর্ষণে আকৃষ্ট এই অর্ধশিক্ষিত পুরুষ। সেবারকার সাহিত্য সম্মেলনে এই ছিল আমার সবচাইতে বড় তথ্যের আবিষ্কার। আজ পুনরায় যখন সেই স্মৃতি মনে ভেসে উঠছে, তখন দেখছি সত্য এক আবিষ্কার। সর্বপ্রকারে অধঃপতিত বাংলার বিশাল মুসলমান সমাজের পুঞ্জীভূত প্রাণহীনতার মাঝে হোতায় হেতায় কঞ্চিত কখনো সত্যকার প্রাণস্পন্দনও যে অনুভব করা যায়, এ তারই আবিষ্কার। কিন্তু সেদিন ভেবে কিছু দুঃখিত হয়েছিলাম। এ সামান্য প্রাণশক্তির চারপাশ ঘিরে কি বিকট মৃত্যু তার গ্রাস এ কতক্ষণ এড়িয়ে থাকতে পারবে? আজ যখন ভাবছি দূরে গণ্ডগ্রামে সেই পণ্ডিত নৃত্য তার পারিপার্শ্বিকতার হীনতার সঙ্গে যুঝছে, হয়তো ক্লান্ত হয়ে পড়েছে, তার জন্য সহানুভূতি হলেও দুঃখবোধ নেই। এ সত্যকার প্রাণবহী। নির্বাপিত হওয়ার আগে পর্যন্ত তার পরিবেষ্টনকে দহন করে চলবে। এই দহনের বড় প্রয়োজন। বন্ধুরা, শুনছিলেন কাজী আব্দুল ওদুদ এর লেখা পণ্ডিত সাহেব লেখাটি। এতক্ষণ আমাকে শোনার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। বিদায়।